আচ্ছা, আপনাদের প্রথমে আরও একবার অল্পশিখি.com এর অনলাইন প্ল্যাটফর্মে স্বাগতম জানাচ্ছি। যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করছেন তাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা যেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, মানে আমরা সবাই আমাদের যেই কোর্সের উদ্দেশ্যে এখানে আসছি সেই কোর্সের নামটা অবশ্যই জানি। দেখবেন অনেক জায়গাতে মোশন উইথ ভিডিও এডিটিং বলে। সো বিষয়টা হচ্ছে ভিডিও এডিটিং দেখানো হয়, সেখানে মোশনের ভিডিও এডিটিং এর সফটওয়্যারের মধ্যে একটা পার্ট থাকে, সেই পার্ট থেকে মোশনটা দেখানো হয়। বাট আমাদের এই কোর্সটা আসলে দুটো আলাদা সফটওয়্যার। আপনি মোশন গ্রাফিক্সও শিখবেন পুরো মোশন গ্রাফিক্সের সফটওয়্যারে, এবং ভিডিও এডিটিং শিখবেন পুরো ভিডিও এডিটিং এর সফটওয়্যারে। দ্যাটস ওয়াই এটা অ্যান্ড উইথ না। সো আমরা দুইটা সফটওয়্যার শিখব, এবং দুইটা সফটওয়্যারের যেই প্রফেশনাল কাজগুলো আছে সেগুলো ইনশাল্লাহ শিখব। তো আজকের ক্লাসে মূলত আমরা যেই টপিকসগুলো দেখব সেগুলো আমাদের এখানে কিছুটা লিপিবদ্ধ আছে। আজকের ক্লাসটা যেহেতু ইন্ট্রোডাকশন পর্ব থাকে, সেখানে আসলে অনেক আলোচনা হয়, যার কারণে খুব সিরিয়াস যে বিষয়গুলো আছে সেগুলো যদি আজকের ক্লাসে টেনে ফেলি তাহলে বোরিংনেসটা চলে আসতে পারে। তো এই কারণে দেখেন, প্রথমে আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা রেখেছি, এরপর আমরা আমাদের যেই কোর্সে আসলাম সেটার কিছু সেক্টর দেখব। আমরা আমাদের কোর্সের পুরো একদম প্রথম থেকে এন্ড পর্যন্ত যে জার্নিটা আছে সেটা সম্পর্কে জানবো। অ্যান্ড দেন মোশন গ্রাফিক্স সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন, কোন কোন ভার্সন কার প্রয়োজন হবে, এই সকল বিষয়ে সফটওয়্যার পরিচিতি, সফটওয়্যারে যাব আমরা, এই সকল বিষয়গুলো এখানে আছে আর কি। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের ইন্ট্রোডাকশন পর্বটা সেরে ফেলছি, আমরা আপনাদের পরিচয়গুলো নিয়ে ফেলছি। এখন পালা আমাদের পরিচয়গুলো দেওয়া আপনাদের। তো অল্পশিখি.com অফিসিয়ালি রেজিস্টার্ড প্ল্যাটফর্ম হিসাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে 2021 সালে অফিসিয়ালি আমরা অফলাইনের কার্যক্রম শুরু করি। অফিসিয়ালি মানে রেজিস্টার্ড হয়ে আমাদের অফলাইন অফিস ছিল, সো আপাতত আমরা অনলাইনে মুভ আসি। আর নর্মালি 2017 সাল থেকেই আসলে আমরা অনলাইনের কার্যক্রমগুলো চালাই, কিন্তু অফিসিয়ালি আমরা 2021 সাল থেকে আসলে শুরু করি। তো আমরা আসলে নট অনলি পেইড ব্যাচ, বিভিন্ন ডিসকাউন্ট এবং একদম টোটালি ফ্রি ব্যাচও আমরা পরিচালনা করে থাকি। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একটা কোয়ালিটিফুল, স্ট্যান্ডার্ড এবং ট্রেন্ডি একটা কারিকুলামের মাধ্যমে আপনাদেরকে ট্রেন করানো, যেটা ইনস্ট্যান্ট মার্কেট বা ইন্ডাস্ট্রি ডিমান্ড করে সেটা। তো সংক্ষিপ্ত আকারে আসলে আমাদের পরিচয়টা এটাই। আমরা 2021 সাল থেকে অফিসিয়ালি আসলে ব্যাচ পরিচালনা করতেছি, যাত্রা আমাদের অফিসিয়ালি 2021 সাল থেকে শুরু। এই কোর্সে আমি আপনাদের মেন্টর হিসেবে থাকব। আমার নাম এমডি জাহাঙ্গীর আলম, ডাক নাম জেসন। আমাকে সবাই জেসন নামেই আসলে বেশি চিনে থাকে। তো আপনারা আমাকে জেসন স্যার, জেসন ভাইয়া যে কোনো একটা বলেন, আমার কোনো সমস্যা নেই। আপনাদের কাছে রেসপেক্টটা থাকলেই এনাফ। আমি মূলত গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ট্রেনার। আমি বিভিন্ন ট্রেডের ক্লাসগুলো নিয়ে থাকি আইসিটির, তার মধ্যে গ্রাফিক্স, মোশন, ভিডিও এডিটিং অন্যতম। এছাড়াও আমি বিভিন্ন সরকারের বিভিন্ন প্রজেক্টে কাজ করে থাকি, সেখানে আমার ভিন্ন ভিন্ন ট্রেনারের রোল থাকে। যেমন 2D 3D অ্যানিমেশনের মেন্টর হিসেবে কাজ করি, কখনো কখনো কম্পিউটার অপারেশনের মেন্টর হিসেবে কাজ করি, কিন্তু আমার মূল পরিচয় হচ্ছে আমি গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ট্রেনার। তো মূলত আমি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির সার্টিফাইড অ্যাসেসর। তো আমি অ্যাসেসর হিসাবে কাজ করছি এই দুইটা প্ল্যাটফর্মের সাথে। আর এছাড়া হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনের উপরে NTBQF এবং BINQF এর মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে লেভেল আছে সেটা লেভেল 2, 3 এবং 4 আমার করা, প্যাডাগজি লেভেল। এক্সপিরিয়েন্স হচ্ছে আমি এখন পর্যন্ত কয়েকটি প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য কাজ করেছি, অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে, যেমন সময় টিভিতে,
এসপিটিআই সিদ্দিকী পলিটেকনিক কর্পোরেট, বিটিবি, বেসিস এসিআইপি প্রজেক্টে, বিআইটিএমে, বার্ডে, কুমিল্লা বার্ড, এনএসডি, এগুলো উল্লেখযোগ্য। এছাড়াও আরও প্রজেক্ট ভিত্তিক অনেক প্রতিষ্ঠানে অনেক প্রজেক্টে আমার কাজ করা অভিজ্ঞতা আছে। এখন পর্যন্ত আসলে এইটা এর চাইতেও বেশি হবে স্টুডেন্ট, 4500-এর বেশি স্টুডেন্ট এখন পর্যন্ত ট্রেন করেছি। 150+ কোম্পানির সাথে কাজ করা হয়েছে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল। 2017 সাল থেকে ট্রেনিং প্রফেশনে আছে। তো ছোটোখাটো পরিচয় এটা। সো অ্যাসেসর হিসাবে আমি আসলে ইন্ডাস্ট্রির স্কিল পারসনকে সার্টিফাইড করি, তারা আসলে দক্ষ কিনা সেই দক্ষতার ভিত্তিতে আমি তাদেরকে একটা ডিসিশন বা জাজমেন্ট করি। তো যার কারণে আসলে অনেক জায়গায় আমার মুভমেন্টটা আসলে পরীক্ষা মূল্যায়নকারী হিসাবে থাকার কারণে অনেক জায়গায় আমাকে নিজেকে হাইট রাখতে হয়, ঠিক আছে। যার কারণে ট্রেনার হিসাবে অনেক সময় পরিচয় দিতে গেলে অ্যাসেসর হিসাবে আবার কনফ্লিক্ট হয়। হ্যাঁ, তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আস্তে আস্তে আরও হয়তো বা জানবেন। পার্সোনালি আমাকে জ্যাসন স্যার বা জ্যাসন ভাইয়া নামে ডাকলেই আশা করি ঠিক থাকবে। আমরা মূলত কোর্সটা 4টা স্টেপে আপনাদের সাথে কন্ডাক্ট করব। অনলাইন ক্লাসে আমাদের কোর্সটা হচ্ছে, এটা তো সবাই জানি। আমাদের ক্লাস টাইমটা হচ্ছে, ডেটা হচ্ছে সানডে এবং উইকনেসডে, মানে রবিবার এবং বুধবার। আমরা রাত 9টা থেকেই শুরু করব। আমাদের স্টিমের টাইমটা হচ্ছে 1.5 ঘন্টা। তবে আসলে আমার ক্লাসে 1.5 ঘন্টা বলতে 1.5 ঘন্টা হয় না, 1.5 ঘন্টা মিনিমাম থাকে, ম্যাক্সিমাম আসলে যতক্ষণ পর্যন্ত লিঙ্কটা ওপেন থাকে। সো অ্যাটলিস্ট আমরা 1.5 ঘন্টা ক্লাস করব। আর ক্লাসের যে লিঙ্কটা থাকবে, এই লিঙ্কটা আপনাদের যে পার্সোনাল গ্রুপ আছে, এই গ্রুপে রেগুলার হচ্ছে ক্লাস শুরুর 5 থেকে 10 মিনিট আগে আমি প্রতিদিন আপনাদেরকে দিয়ে দেব। 5 মিনিট আগেই সবসময় থাকবে, আমরা 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ জয়েন করে ক্লাসটা শুরু করে দেব। ক্লাসের আমাদের একটা মডিউল থাকবে। এই মডিউলটা আমরা সিএসকে ফলো করে করি, মানে ইন্ডাস্ট্রি কি চায় সেই ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী আপনাদের মডিউল বা সেশন প্ল্যান বা লিসন প্ল্যান আমরা তৈরি করে থাকি। সেই প্ল্যান অনুযায়ী আমরা প্রতিদিন ক্লাস করব। কোন ডেতে কি প্ল্যান থাকবে, কোন টপিকস থাকবে, সেই টপিকসের উপরে আসলে আমরা ক্লাসে কাজ করব। তো এগুলো আমি আপনাদের ক্লাসের টপিকসগুলো বা ক্লাসের রিসোর্সগুলো আপনাদের গ্রুপে শেয়ার করে দেব, আজকেই শেয়ার করে দেব ক্লাস শেষে। সাপোর্টের জন্য আমরা কি করব, আমরা সাপোর্টের জন্য 2টা গ্রুপ পাবো। একটা হচ্ছে আমাদের একদম প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ, সেই মেসেঞ্জার গ্রুপে আমি নিজেও থাকবো এবং আপনারাও থাকবেন। ইনস্ট্যান্ট যে কোনো প্রবলেম আমরা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করব। এর বাইরে আমরা কাজের অগ্রগতি এবং কাজের ভুল ত্রুটি এই জিনিসগুলো পর্যবেক্ষণ করার জন্য বা অবজারভেশন করার জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপটা ফলো করব, যেটা আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের। আমাদের alpashiki.com-এর অফিসিয়াল একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা আপনাদের কাজগুলো পর্যবেক্ষণ করব। প্রতিদিনই আমি ওইখানে আপনাদের কমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো ওই গ্রুপগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো। আর এছাড়া পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ, আমার ফেসবুক আইডি আছে, সেখানে আপনারা কানেক্ট হতে পারেন। ইনস্টাগ্রামে আছে, সেখানে কানেক্ট হয়েও আপনারা সাপোর্ট নিতে পারবেন। তবে হ্যাঁ, ফেসবুকের গ্রুপটা ম্যান্ডেটরি আগে, কারণ একই গ্রুপে যদি 15-20 জন একটা ব্যাচে থাকে, সেই গ্রুপে মেসেজ দেওয়াটা বা রিপ্লাই দেওয়াটা খুব ইজি হয়। কিন্তু ওই গ্রুপেরই যদি 10 জন 12 জন একসাথে আমাকে ইন্ডিভিজুয়াল মেসেজ দেন, তাহলে একটু কষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে টাইমটা বেশি লাগে। তো আশা করি যে গ্রুপটা মেনটেন করেন, বা গ্রুপটা মেনটেন করলে আমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। এরপরে যেই স্টেপটা আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের একটা বিশেষ সত্য আছে। সত্যটা হচ্ছে, আমাদের এমনও ব্যাচ গেছে যে এই ব্যাচের অনেক স্টুডেন্ট সার্টিফিকেট পায় না। এই না পাওয়ার রিজন হচ্ছে, আমাদের প্রতি ব্যাচে অ্যাসাইনমেন্ট থাকে, প্রতি ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকে, অ্যাসাইনমেন্ট এবং আমাদের কোর্স শেষে প্রজেক্ট থাকে। সেই প্রজেক্টের ব্যাপার, ক্লাসের অ্যাসাইনমেন্টের টপিক সবই ক্লাসে পেয়ে যাবেন এবং সবই সুন্দর করে দেওয়া হয়। তো এই বিষয়গুলো আপনাদের প্রতিদিন এটা মানতে হবে এবং প্রতিদিনই এটাকে আপলোড করতে হবে গ্রুপে, বা কোথায় আপলোড করবেন সেটা বলে দিব। এইটার উপরে আপনাদেরকে অবজার্ভ করা হবে।
সো পরপর যদি 3টা ক্লাসের অ্যাসাইনমেন্ট আপনি জমা না দেন তাহলে আমরা ধরে নিব যে আপনি আসলে আমাদের কোর্সে সংযুক্ত নেই। তো সেই ক্ষেত্রে আপনি আসলে কিছুই শিখতেছেন না এবং শেখার উদ্দেশ্যই আসলে আপনার নেই। তো সেই ক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট আসলে প্রোভাইড করে কোনো লাভ নেই, আর আপনি সার্টিফিকেট পাওয়ার হয়তোবা সেই যোগ্যতা অর্জন করেননি। তবে হ্যাঁ, আপনার প্রবলেম থাকতেই পারে, সেটা আমাদেরকে ইনফর্ম করতে হবে। তো একই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টটা রিয়েল লাইফ রিলেটেড হয়ে থাকে, সেই প্রজেক্টটা আপনাকে জমা দিতে হবে। প্রজেক্টটা জমা দিলেই আপনি আসলে ফাইনালিও সার্টিফিকেট বা ফাইনালিও আমাদের সেই সাপোর্ট কোর্সের পরে সেই বিষয়গুলো, আরও অনেক বিষয় আছে যেগুলো আপনি পাবেন। তো এই হচ্ছে বিষয়, আমাদের কোর্সটা কিভাবে আমরা কন্ডাক্ট করব সেটা। সো এখন আমরা আমাদের মেইনলি যেই বিষয়টা আছে সেই বিষয়টায় চলে আসলাম। আর এই টপিকসটার পরে আমরা একটু সেকেন্ড লিঙ্কে যাব। আমাদের প্রথম যে লিঙ্কটা আছে এটা বোধহয় 9 মিনিট আছে, আমরা সেকেন্ড লিঙ্ক বিভিন্ন মাধ্যমে আমি পোস্ট করে দিব, আপনারা সেখান থেকে আবার জয়েন করবেন। আমরা 2 মিনিট সেই লিঙ্কের 2 মিনিট পরে আবার ক্লাস শুরু করব। তো আপাতত আমরা এখানে এই স্লাইডটা একটু দেখব। আচ্ছা দেখেন, আপনারা যেই উদ্দেশ্য নিয়ে আসছেন সেই উদ্দেশ্যের ছোট্ট একটা ওভারভিউ দেখাই দিচ্ছি। আমাদের যে কোনো কাজ করার আগে সেই কাজের রিয়েল মার্কেট প্লেস সম্পর্কে ছোটখাটো একটা ধারণা রাখা দরকার। সো এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটাস অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড। মূলত যদি আমরা ভিডিওর কথা বলি তাহলে ভিডিও একটা কন্টেন্ট, এটা যে ক্রিয়েট করে সেই কন্টেন্ট ক্রিয়েটর। তো নিজস্ব একটা নিশ বা একটা বস্তু নিয়ে যখন আমরা পার্সোনালি ওইটার উপরে কাজ করি তখনও আসলে ওইটাকে কন্টেন্ট ক্রিয়েটরও বলা হয়। কিন্তু একটা ভিডিও সেটা তৈরি যে করে তাকেও কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়। এখন আপনি ভিডিও এডিটিং শিখবেন, মোশন গ্রাফিক শিখবেন, আলটিমেটলি ভিডিও হলো। তাহলে সেই ভিডিওর ইন্ডাস্ট্রিটা আসলে কেমন সেটা সম্পর্কে একটু জানা দরকার। দেখেন, দেয়ার আর ওভার 200 মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটর্স ইন দ্য ওয়ার্ল্ড টুডে। গ্লোবাল ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটের তথ্য অনুযায়ী 200 মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটর এই মুহূর্তে আছে, এরও বেশি। একটা নিজস্ব একটা তারা রিসার্চ করে একটা তথ্য দিয়েছেন, যে তথ্যতে বলা হয়েছে 200 মিলিয়নেরও বেশি কন্টেন্ট ক্রিয়েটর। এবং এখানে বলছে ইট টেকস কন্টেন্ট ক্রিয়েটর্স অ্যান অ্যাভারেজ অফ 6.5 months টু আর্ন দেয়ার ফার্স্ট ডলার। 6 মাসের মধ্যে তাদের প্রথম ইনকাম বা প্রথম ডলার আর্ন হয়ে থাকে, 0 থেকে 6 মাসের মধ্যে। এখন ডলারটা এটা ইন্টারন্যাশনাল মার্কেট বলে, এটা টাকাও হতে পারে, লোকাল মার্কেটও হতে পারে। জাস্ট 10% অফ ইনফ্লুয়েন্সার, যারা 10% ইনফ্লুয়েন্সার আছে, যারা একটু নিজে কষ্ট করে একটু সবার চেয়ে একটু ভিন্ন হয়ে যায়, তারা 100K এর বেশি পার ইয়ারে ইনকাম শুরু করে দেয়, ইনকাম জেনারেট হয়। আমরা দেখব আসলে আমি যা বলতেছি সেটা আসলে আছে কিনা। আমি আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাব, তারপর আপনাদের ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকাম, ইভেন আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটারও চাইলে আপনারা দেখতে পারবেন ব্যাকএন্ডে কি হচ্ছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো অ্যাজ অফ মানে আমাদের যেই এখন যে এরাটা চলতেছে এই 2023-24, এটা একটা রিসার্চের পিরিয়ড আছে, সেই 2023 থেকে 24। দ্য গ্লোবাল ইনফ্লুয়েন্সার মার্কেট ইজ ভ্যালুড, দেখেন 21.1 বিলিয়নেরও বেশি এই মুহূর্তে আমাদের যেই কন্টেন্ট ক্রিয়েটরদের মার্কেট, মানে ইনফ্লুয়েন্সার মার্কেট। আলটিমেটলি কন্টেন্ট ক্রিয়েটররাই কি কন্টেন্ট ক্রিয়েট করতে করতে একটা নির্দিষ্ট পরিমাণ মানুষকে ইনফ্লুয়েন্স করা শুরু করে। সো ইনফ্লুয়েন্স করলে একটা ব্র্যান্ড থেকে তাকে ওই মানুষদেরকে বা ওই অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করার জন্য পেমেন্ট করে। তো সেটার বর্তমান ভ্যালু হচ্ছে এই 23-24 অর্থ বছর বা 23-24 সালের মধ্যে 21 বিলিয়নেরও বেশি। তাহলে বুঝতেই পারতেছেন যে আপনারা যেই প্ল্যাটফর্মটায় আছেন সেই প্ল্যাটফর্মটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিশাল বড় একটা মার্কেট। ইভেন আমেরিকান
ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করে এবং আইএলও এরা বলতেছে যে 2023 সালে ক্রিয়েটিভ মার্কেটের যেই সেক্টরগুলো আছে যেমন গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, টোটাল বিশ্বে যতগুলো সেক্টর আছে বা পেশা আছে, অকুপেশন আছে, তাদের থেকে 3% আরো বৃদ্ধি হবে 2030 সালের মধ্যে। মানে টোটাল যা আছে তার থেকে আরো 3% বৃদ্ধি পাবে। তাহলে বুঝেন যে এই মার্কেটটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং গ্রো করতেছে। সো গ্লোবাল ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটের একটা রিসার্চ এটা, যেটা আসলে আমাদের এই তথ্য দিচ্ছে। এবং আমেরিকান মার্কেট এবং আইএলও বা যারা ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করে তাদের পোর্টালগুলোতে পড়লে দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড আসলে এই ধরনের তথ্যগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আপনারা যেখানে আসছেন সেখানে কম্পিটিশনও বেশি হবে, ইনকামটাও বেশি, কষ্টটাও বেশি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমরা সেকেন্ড লিঙ্কে একটু ফাস্ট সবাই ঢুকবো। আমি এই মুহূর্তে রেকর্ডটাকে পজ করতেছি, আমি নেক্সট লিঙ্ক আপনাদেরকে দিব। তাহলে আমরা মোটামুটি দেখে ফেললাম যে আসলে আমাদের ওয়ার্ল্ডে আমরা যে পেশায় আসতে চাচ্ছি বা অকুপেশনে আসতে চাচ্ছি সেটা আসলে কতটুকু কাজ আছে বা কতটুকু ডিমান্ড আছে। ঠিক আছে, স্ট্যাটাস অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড অনেক বড় একটা মার্কেট। তো সেই মার্কেটে আসলে আপনি নিজেকে নতুন হিসাবে নিতে যাচ্ছেন, সো একটু গুছিয়ে এবং একটু বেশি হার্ডওয়ার্ক করে আপনাকে যেতে হবে। হ্যাঁ, এবার আসেন দেখেন গ্লোবাল তো দেখলাম, এখন দেখেন স্ট্যাটাস অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটর অফ দ্য বাংলাদেশ। আপনার একটা সময় যাদেরকে নিয়ে হাসাহাসি করতেন এখন এসে তারা অনেকেরই আইডল। রিজন কি? রিজন একটাই, সেটা হচ্ছে সে অনেক টাকা ইনকাম করে, আর হচ্ছে সে সমাজের কাছে একটা পরিচিতি পেয়ে গেছে, মানে রিকগনাইজেশন পেয়ে গেছে। তো সেই সময়টায় আপনারা যাদেরকে আসলে ঠিক ওই জায়গাটা নিতে পারেন না, এখন আসলে আপনারা তাদের জায়গাটা চিন্তা করলে মোটেও খারাপ কিছু চিন্তা করতেছেন না। দেখেন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরস ডিড নট কাম ইনটু দ্য লাইমলাইট আনটিল দ্য আর্লি 20, মানে 2010-এর আগে আসলে সোজা কথা আমাদের যেই কন্টেন্ট ক্রিয়েটররা ছিল তারা 2010 সালে 10-এর আগে কেউ আসে নাই। আমরা যদি ওইভাবে চিন্তা করি ইউটিউব অনেকেই খুলে রাখছে, কিন্তু কয়েকজনকে আমরা হয়তো বা বলি বাংলাদেশের প্রথম ইউটিউবার, আমি তাদের নাম নিচ্ছি না, এরকম কন্ট্রোভার্সি আছে যে তারা প্রথম তারা সেকেন্ড, কিন্তু অনেকেই ক্রিয়েট করছে বাট ওইটা নিয়ে আসে না। ওই যে আমরা হাসাহাসি করতাম প্রথম যাদেরকে দেখতাম অনলাইনে ই কমার্সের বিষয়টা মাথায় রেখে তারা ব্যবসা চালাতো, আমরা হাসতাম, কিন্তু এখন সেটা একটা পুরো অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু when YouTubers started putting out videos that were often just funny and urban centric, মানে যেটাকে আমরা বলতাম জোক বা মিমস, এই টাইপের কিছু, আবার শহর কেন্দ্রিক যে শহরের ভিডিওগুলো ছিল, শহরের কোথায় কি, কারণ নেট আমাদের ছিল ওভাবে, কিন্তু আস্তে আস্তে দেখেন এটা ছড়ায় গেছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। এবং বাংলাদেশ থেকে ওটিটির একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে একটা অ্যাওয়ার্ড দিয়ে তাদেরকে রিকগনাইজ করা হচ্ছে, অ্যাওয়ার্ড গিভিং সিরিমনি হচ্ছে, যেটা হচ্ছে ব্লেন্ডার চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস। আমরা যাদেরকে কম শিক্ষিত, কম ম্যানার্স যাদেরকে বলে হাসাহাসি করতাম, তারা সেই বেশি শিক্ষিত, বেশি ম্যানার্স জানা মানুষগুলোর সাথে এখন এই একই প্ল্যাটফর্মে এসে অ্যাওয়ার্ড পাচ্ছে এবং রিকগনাইজ হচ্ছে। তো তাহলে আমাদের দেশেও এটার মানে অ্যাকসেপ্ট বিষয়টা খুব ভালো করে চলে আসছে, এবং এখানে যে আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে খুব গর্ব করেই নিজেকে প্রেজেন্ট করতে পারবেন এবং পেশাটাকে নিতে পারেন, এটা তার একটা প্রমাণ।
ব্লেন্ডার চয়েস, দ্য ডেইলি স্টার, ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস, যেটা লাস্ট 2022-23 সালের একটা জরিপ করে তারা দিছে। এখন বোধহয় 2023-24-এর জরিপটা চলতেছে ওনাদের ওয়েবসাইটে, আপনারা যদি যান দেখতে পারবেন। ব্লেন্ডার চয়েস, দ্য ডেইলি স্টার, ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড নামে লিখে সার্চ দিলে দেখবেন ওদের ওয়েবসাইট আছে। সো এটা এখন খুব মানে জনপ্রিয় একটা অ্যাওয়ার্ড। সো তাহলে বাংলাদেশেও এর জনপ্রিয়তা আছে, এবং আমি আপনাদের কয়েকজনের প্রোফাইলও দেখাবো। সো তাদেরকে আমরা এখন বলতে পারি যে সেলিব্রিটি বানাই ফেলছি, তাই না? সো তাহলে আসলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ আছে। তো এখানে আমি আসলে কয়েকজনের প্রোফাইল রেখে দিছি, যাদেরকে আপনারা হয়তো অনেকেই খ্যাত বলেন, সোজা কথা বাংলা। তো তাদের কিছু ওয়েবসাইট, তাদের কিছু সাইট আছে, সেই সাইটগুলো। আর নট অনলি দ্যাট, আমরা এই কন্টেন্ট ক্রিয়েটররা শুধুমাত্র ইউটিউব, সোশ্যাল মিডিয়া লাইক এইরকম বিষয়টা এরকম মোটেও না। আমরা এই কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কিন্তু ফাইবার, আপওয়ার্কে, মানে ইন্টারন্যাশনাল যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেসে আমরা কিন্তু সার্ভিস দিতে পারি। এবং বিলিভ মি, বাংলাদেশের একজন নামি দামি কন্টেন্ট ক্রিয়েটর ছিল যে শুধু ইউটিউব, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করত, কিন্তু সামহাউ সে কোনোভাবে ফ্রিল্যান্সিং এর সাথে কানেক্ট হওয়ার পরে সে এখন ওই ফেসবুক, ইউটিউবে ভিডিও আপলোড না করে শুধু ফাইবারে সার্ভিস দিচ্ছে, এবং সে ফাইবারে ভালো একটা জায়গায় চলে গেছে। সেগুলো আমরা জানবো, দেখব, আপনারা যাতে একটু উৎসাহ পান সে বিষয়টা। তো এখানে একটা সেন্টেন্স লেখা আছে, একটা ভদ্রলোকের একটা কোট, হোয়াই ওয়েস্ট এ সেন্টেন্স সেইং নাথিং। মানে কিছুই হবে না, কোনো কিছুই না, পারবেন না, এই কথাটা বলে মানে পুরো লাইনটাকে নষ্ট করা কেন, নষ্ট করতেছেন কেন? বিষয়টা এইটাই আসলে। হবে সেটা আজ হোক কাল হোক, হয়তো এখন মানুষ হাসবে, কালকে বলবে হ্যাঁ ঠিক আছে, কাঁধে হচ্ছে হাত দিয়ে বলবে যে না ভাই তোমাকে নিয়ে গর্ব করি। তো এই আর কি, নিয়ে কাজ করতে হবে। তো আশা করি আপনাদের যেই সেক্টরে আপনারা আসতেছেন সেই সেক্টরের আসলে মার্কেট অনেক বড়, বুঝতেই পারতেছেন। তাহলে এখন আমরা যে মোশন গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং শিখতে চাই, এই মার্কেটটা এত বড়, জানলাম বুঝলাম, ওকে ইটস ওকে। তাহলে মোশন গ্রাফিক্সটা কি সেটা তো একটু জানতে হবে। দেখেন এখানে বলছে মোশন গ্রাফিক্স রেফার টু অ্যানিমেটেড গ্রাফিক ডিজাইন। আমাকে অনেকেই কোশ্চেন করেন, ভাই এটা কি আসলে গ্রাফিক ডিজাইন জানতে হবে, গ্রাফিক ডিজাইন পারতেই হবে? বিষয়টা আসলে মোটেও এরকম না। মোশন গ্রাফিক্স রেফার টু অ্যানিমেটেড গ্রাফিক ডিজাইন। আপনি যে গ্রাফিক ডিজাইনটা করতেছেন, দেখতেছেন, বলতেছেন, সেটা স্ট্যাটিক অথবা স্থির চিত্র, যেটার কোনো প্রাণ নেই। আর সেটা ডিজাইন করার পর যারা প্রাণ দেয় বা প্রাণ পায়, সেই প্রসেসটাই হচ্ছে মোশন গ্রাফিক্সের। তাহলে গ্রাফিক্স না জানলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আপনাকে গ্রাফিক্স ডিপার্টমেন্ট থেকে এটা দেওয়ার পরে কিন্তু আমরা মোশন করি। সচরাচর যেটা হয়, ডিপার্টমেন্ট আলাদা করলে, বা যদি আমি যেমন সময় টিভি রেফারেন্স যদি টানি, বা এখানে আমাদের বাঁধন ভাই আছেন, উনি চ্যানেল 24-এ আছেন, ওনার রেফারেন্স যদি টানি, দেখবেন মিডিয়া বা মিডিয়া হাউস বা এজেন্সিতে দেখবেন যে গ্রাফিক্স করে তার কিন্তু মোশন করতে হয় না। গ্রাফিক্স থেকে ফাইলগুলো রেডি হওয়ার পরে কিন্তু আমরা মোশন করি, স্বাভাবিকভাবে এটাই হয়। তাহলে ওই যে গ্রাফিক্সের যেই বিষয়টা আছে, সেটা যখন অ্যানিমেটেড হয় বা মোশন হয় বা মোশন দেওয়া হয়, তখন আসলে মোশন গ্রাফিক্স হয়। দে আর পিসেস অফ অ্যানিমেশন or digital footage which create the illusion of motion। মানে এই ছোট ছোট যে ডিজাইন গুলো আমরা করে থাকি বা ছোট ছোট অবজেক্ট গুলো আমাদের যে ডিজাইনে থাকে, সেইগুলো যখন অ্যানিমেটেড হয় বা মোশন হয় বা মুভমেন্ট হয় কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায়, তখন যে ইলিউশনটা তৈরি হয়, এই ইলিউশনটাকেই আমরা বলতেছি মোশন গ্রাফিক্স। তার মানে আপনি যদি হাঁটেন, একজন মানুষ যখন হাঁটে তখন ওইটাকে বলা হয় মোশন।
যখন দাঁড়িয়ে থাকে তখন বলা হয় গ্রাফিক্স। আর এই হাঁটার স্টেপগুলো, এই যে স্টেপগুলো একটা একটা স্টেপ মিলে যখন আমরা এটা কন্টিনিউয়াসলি পাস করি, তখন আমাদের চোখে একটা ইলিউশন তৈরি হয় যে এটা একটা ভিডিও। আদতে কিন্তু ভিডিও বলতে কিছুই নেই, এটা হচ্ছে একটা স্ট্যাটিক বা স্থির চিত্রকে চলমান করার প্রক্রিয়া। ঠিক আছে? ইন এ শর্ট ওয়ার্ড, মোশন গ্রাফিক্স ইজ মুভমেন্ট অফ দ্য গ্রাফিক্যাল এলিমেন্ট। তাহলে এক কথায় যদি আমরা বলি, মুভমেন্ট অফ দ্য গ্রাফিক্যাল এলিমেন্ট, অ্যানিমেটেড গ্রাফিক ডিজাইন অথবা মুভমেন্ট অফ দ্য গ্রাফিক্যাল এলিমেন্ট, এটাই হচ্ছে কি মোশন গ্রাফিক্স। একটা অ্যানিমেশন বা একটা মোশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্টে, এটা যদি স্থির থাকতো তাহলে গ্রাফিক ডিজাইন, এখন ওইটাই অ্যানিমেটেড হচ্ছে, মুভ হচ্ছে একটা বস্তু আর একটা বস্তুর সাথে বিভিন্ন ইলিউশন তৈরি করতেছে, সেটাই হচ্ছে কি মোশন গ্রাফিক্স। এখন দেখেন মোশন গ্রাফিক্স শিখে আসলে আমরা কোথায় এটার অ্যাপ্লিকেশনগুলো করতে পারবো এবং অ্যাপ্লিকেশনগুলো পাবো সচরাচর। আমরা মোশন গ্রাফিক্স শিখে এটা ইনফরমেশন শেয়ারিং এর কাজে ব্যবহার করতে পারি, যেটাকে আমরা ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন বলে থাকি। ধরেন কোনো একটা কোম্পানি আপনাকে যদি একটা কাজ দেয়, সেই কাজটার গ্রাফিক্যাল বা ইনফোগ্রাফিক্যাল প্রেজেন্টেশন যদি আপনি করতে চান, মোশন গ্রাফিক্সটা ইউজ চাইলে করতে পারেন। মুভি অ্যান্ড আদার ভিডিও টাইটেলস, আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের একজন টপ হিরো, তার গান নিয়ে হচ্ছে খুব কথা চলছে, তো সেইখানে দেখবেন মোশন গ্রাফিক্সের ব্যবহার আছে। এবং ভিডিও টাইটেলে যারা ভিডিও তৈরি করে থাকে বা ভিডিও শুধু এডিট করে, শুধু এডিট করলেই হয় না, ওখানে কিন্তু মোশনের ছোঁয়া থাকে। তারপর লোগো গ্রাফিক্স বা লোগো অ্যানিমেশনের কাজে আপনারা মোশনটাকে ব্যবহার করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার পোস্ট, আপনারা দেখবেন এখন সবগুলো কোম্পানি, সবগুলো প্রতিষ্ঠান তাদের স্ট্যাটিক বা ডাইনামিক ক্রিয়েটিভ ডিজাইনের সাথে সাথে মোশনটাকেও প্রমোট করতেছে, মানে মানুষ এঙ্গেজ যাতে বেশি হয়। তারপর অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আগে থেকে ছিল এখনো আছে, অ্যাডভার্টাইজের কাজে এটা প্রচুর ব্যবহার হয়। এবং এক্সপ্লেইনার ভিডিও, কোনো একটা গল্প যদি বলতে চান, সেটা কিন্তু আপনি মোশন গ্রাফিক্সের মাধ্যমে বলতে পারবেন। কাউকে দিয়ে এক্সপ্লেইনও করাতে পারবেন, সেখানে মোশনের ছোঁয়া রাখতে পারবেন, অথবা আপনি ক্রিয়েট করে মানে কোনো কার্টুন দিয়েও আপনি এক্সপ্লেইন করতে পারবেন। তো এই জিনিসগুলো মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রিতে চাহিদা বা ডিমান্ড, মোশন গ্রাফিক্স দিয়ে এই কাজগুলোই মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে। তো আপনারা আশা করি এই কাজগুলো কোর্স শেষে পারবেন ইনশাল্লাহ। এখন মোশন গ্রাফিক্স করার জন্য আসলে আমাদের কিছু সফটওয়্যার প্রয়োজন হয়। অনেকেই অনেক রকম কথা বলে, সকল কথা আসলে যুক্তি বা লজিক আছে কিনা সেটা একটু দেখি। Some of the famous software used for creating motion graphics are Blender, Cinema 4D, Maya, Adobe Animate, Photoshop and Cinefig. But Adobe After Effects is the most common and popular in the motion industry. দেখেন এখানে মোশন গ্রাফিক্স করার জন্য কিন্তু অনেকগুলো সফটওয়্যার নাম চলে আসছে, কিন্তু কোথাও কিন্তু আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো নামটা পাইনি। তো আমাদের ধারণা, সবাই একটা ধারণা পোষণ করে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করা যায়, মোশনও করা যায়। বিষয়টা আসলে এরকম না। তো মোশন করার জন্য ব্লেন্ডার, সিনেমা 4D, মায়া, অ্যাডোবি অ্যানিমেট, ফটোশপ, এই যে সফটওয়্যারগুলো আছে এইগুলো ব্যবহার করে মোশন করা যায়। তবে ইন্ডাস্ট্রিতে যেটা ডিমান্ড করে, ইন্ডাস্ট্রির যেটা আসলে রিকোয়ারমেন্ট, মানে আপনি যখন কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইবেন বা যাবেন বা অ্যাপ্লাই করবেন, তখন ইন্ডাস্ট্রি কি চায় সেটা আসলে আমাদের শিখতে হবে। তো সেটাই হচ্ছে কি অ্যাডোবি আফটার ইফেক্টস। এই সফটওয়্যারটার জন্মই হয়েছে মোশন বা কোনো কাজ, ভিডিওর কোনো কাজ করার পরে যে ইফেক্টের প্রয়োজন হয় সেগুলো তৈরি করা। এই জন্য এটার নাম হয়েছে আফটার ইফেক্টস। একটা ভিডিও তৈরি করার পরে যে ইফেক্টস ভিডিওটায় অ্যাপ্লাই করা হয় বা প্রয়োজন হয়, সেটাই আফটার ইফেক্টস। তো ব্লেন্ডার আসলে একাধারে সব কাজ করা যায়, এখানে মোশনের কাজ করা যায় 2D 3D উভয়। সিনেমা 4Dতে 3Dর কাজগুলোই বেশি হয়ে থাকে, যেগুলো আপনারা চ্যানেলে দেখেন।
মায়া, অ্যাডোবি অ্যানিমেটে শুধু অ্যানিমেশনের কাজই হয়। ফটোশপেও আমাদের আপডেট ভার্সনগুলোই খুব ভালো করে এখানে কি ফ্রেম আছে, সেখানেও আমরা চাইলে ছোটোখাটো কিছু কাজ করতে পারি। বা সবচেয়ে পপুলারটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট। তো আমরা অ্যাডোবি আফটার ইফেক্টেই আসলে কাজটা শিখব। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে মোশন গ্রাফিক্সের কাজ করা হয় না, এইটা আসলে যারা বলে ভুল, ওনারা আসলে কি হিসাব করে বলে আমি জানি না। ওখানে একটা পার্ট আছে যেই পার্টে কিছু কাজ মোশনের করা যায়, হালকা পাতলা কয়েকটা কি ফ্রেম আছে, বাট ওইটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা শুধুই ভিডিও এডিটিংয়ের জন্য। তাহলে এই কোর্সে আমরা মোশনের পার্টে আমরা শিখবো অ্যাডোবি আফটার ইফেক্ট, আর অ্যাডোবি আফটার ইফেক্টের সাথে আমরা অনেক প্লাগইন, স্ক্রিপ্ট, প্রিসেট এগুলো শিখব, যাতে আমাদের অ্যানিমেশনগুলো আরও অনেক স্মুথ, অনেক আকর্ষণীয় করা যায়। ঠিক আছে। আর সাউন্ড এডিটিংয়ের জন্য হয়তো আমাদের এর পাশাপাশি আমরা অ্যাডোবি অডিশন যদি প্রয়োজন হয় আমরা দেখব, সমস্যা নেই। আর ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে মোশন গ্রাফিক্সের জন্য অ্যাডোবি আফটার ইফেক্টস। এখন দেখেন অ্যাডোবি আফটার ইফেক্টে যে আমরা সিলেক্ট করলাম বা আমরা যে অ্যাডোবি আফটার ইফেক্ট শিখবো, এটা আসলে কি উদ্দেশ্যে শিখব? উদ্দেশ্যটা হচ্ছে মোশন গ্রাফিক্স করা, ওকে, কিন্তু কেন এটাই করব? অন্যান্য সফটওয়্যার ছিল না, ইন্ডাস্ট্রির ডিমান্ড, ওকে, না, ডান, সেটাও ঠিক আছে। বাট অ্যাডোবি আফটার ইফেক্টস ইজ এ 2.5D animation software. 2.5D animation software used for animation, visual effects and motion picture compositing. Adobe After Effects এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আপনি চাইলে 3D লুক দিতে পারবেন, সম্ভব, তবে এটা অ্যাকচুয়ালি 2D এর জন্যই তৈরি। কিন্তু আমরা যে 3D যে লুকটা দেব, সেই লুকটাকে আসলে 2.5D বলে। তো আফটার ইফেক্টে 2.5D পর্যন্ত যাওয়া সম্ভব, কিন্তু আমরা চাইলে ক্যামেরা লেয়ার নামে একটা লেয়ার আছে, ওই লেয়ারটা ইউজ করে, ক্যামেরা একটা আলাদা একটা টুলস আছে, ওই টুলসগুলো ব্যবহার করে, কিছু ভিউ আছে, সেই ভিউগুলো ব্যবহার করে লেয়ারটাকে 3D তে কনভার্ট করে আমরা ওইটার লুকটা 3D পেতে পারি। ঠিক আছে। তো এটা একটা আমাদের ভালো জিনিস। তাহলে অনেক 3D সফটওয়্যারগুলো একটু ভারী হয়ে থাকে, তো এখানে কিছু কাজ আছে প্রোডাক্ট অ্যানিমেশনের, যেমন একটা বক্স অ্যানিমেশন, মোবাইলের অ্যানিমেশন, মোবাইল প্রোডাক্ট, জুসের প্রোডাক্ট, মানে 3D যেই প্রোডাক্টগুলো আছে, যেটা 6টা পার্ট থাকে, সেই প্রোডাক্টগুলো আমরা চাইলে এখানে 2Dর মাধ্যমে 3D লুক দিয়ে অ্যানিমেশন করতে পারি। তারপর হচ্ছে ভিজুয়াল ইফেক্টস, যেটা আফটার ইফেক্টও বলা হয়। ধরেন আপনি একটা ভিডিও বানালেন, সেই ভিডিওতে অ্যাস্টন লাগে মিডিয়ার ভাষায়, কন্টেন্ট ক্রিয়েটরদের ভাষায় লোয়ার থার্ড লাগে, লোগো ইন্ট্রো লাগে, লোগো অ্যানিমেশন লাগে, লোগো আউট্রো লাগে, তারপর হচ্ছে পপ আপ অ্যানিমেশন, সাবস্ক্রাইবার বা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন অ্যানিমেশন লাগে, তারপর হচ্ছে কল আউট লাগে, টাইটেল অ্যানিমেশন লাগে, এরকম অনেক বেশ কিছু অ্যানিমেশন আছে যেগুলো হচ্ছে ভিডিও করার পর প্রয়োজন হয়। তো এগুলোর জন্য পারফেক্ট একটা সফটওয়্যার এটা, যেটা আদার্স যে সফটওয়্যারগুলো আছে তুলনামূলক এটা একটু ভালো সাপোর্ট করে এবং লাইট। আফটার ইফেক্ট ইজ ইউজড ইন এ ফিল্ম, টিভি অ্যান্ড ওয়েব ভিডিও ক্রিয়েশন। মূলত এই বিষয়গুলোর জন্য আসলে আমরা আফটার ইফেক্টটা মোশন গ্রাফিক্সের জন্য আসলে বেশি প্রেফার করি। এখন আস্তে আস্তে আরও প্রতিদ্বন্দ্বী চলে আসতেছে, তো সেইখানে আফটার ইফেক্টও পিছিয়ে নেই। আফটার ইফেক্টের কিছু প্লাগইন আছে, যেই প্লাগইনের মাধ্যমে আপনি অনেক ভালো ভালো জিনিস এই সফটওয়্যার করতে পারবেন, যেটা অনেক সফটওয়্যারে চিন্তা করে না। তো হয়তো সেগুলো খুব রিচ বলে অনেক সময় কিনতে হয়, আর যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো আমরাই প্রোভাইড করব, আর যেগুলো একদমই একটা কি দিয়ে একজনকেই ব্যবহার করতে হয় সেটা হয়তো বা আমরা আপনাদেরকে দেখাই দিব, আপনাদেরকে পারচেস করে নিতে হবে। আর অন্যথায় যেগুলো শেয়ার করা সেগুলো আমাদের কাছেই আসলে আছে এবং সবই আপনারা পাবেন। তো এতক্ষণ পর্যন্ত যেই স্লাইডে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, সেই স্লাইডে কারো কোনো কোশ্চেন থাকলে এখন আমরা কোশ্চেন নিব, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা সফটওয়্যার চলে যাব। তো আপাতত আমি রেকর্ডটা অফ করে কোশ্চেনটা নেওয়ার চেষ্টা করি।
এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেই আলোচনাগুলো আমরা আশা করি বুঝতে পারছি। এর পরের আলোচনাটা হচ্ছে সফটওয়্যার। তো ইনস্টল করার পরে যারা একদম নতুন তাদের জন্য আরও একবার এখান থেকে সার্চ করে দেখাই দিচ্ছি। আমরা এখানে লিখব আফটার ইফেক্ট। আমরা যেখানে সার্চ করি আমাদের পিসির সেখানে গিয়ে যদি আমরা লিখি অ্যাডোবি আফটার ইফেক্ট, এরকম ভার্সন যেটা আছে, একাধিক ভার্সন থাকলে একাধিক ভার্সন, সিঙ্গেল থাকলে সিঙ্গেল চলে আসবে, সেটা এখানে ক্লিক করলেই আপনারা ওপেন করতে পারবেন। আর যারা চাচ্ছেন যে আমার মতো এখানে এইরকম টাস্ক বারে দেখাবে, তারা রাইট ক্লিক করে দেখবেন এখানে লেখা থাকবে পিন টু টাস্কবার। ওই অপশনটা ক্লিক করে নিলে আমার মতো এরকম নিচে দেখতে পাবেন। সো নিচের যে কোনো একটা আপনার সফটওয়্যার এরকম দেখলে ওইখানে ক্লিক করলে সেটা ওপেন হবে। তো আমি ক্লিক করতেছি, ওপেন হচ্ছে। আপনাদের ছোট্ট একটা জিনিস জাস্ট এটা ওপেন হতে হতে বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো ভার্সন চালানোর জন্য ফোর্স করতেছি না যে এই ভার্সনে আপনারা শিখতেই হবে না। আমি পার্সোনালি অনেকগুলো সফটওয়্যার চালাই, সো আমার আসলে যেই ভার্সনে স্মুথলি চলে সেই ভার্সনটা আমি চালাচ্ছি। কিন্তু আপনি যে কোনো ভার্সনে শিখেন, কোনো সমস্যা নেই। আমার পার্সোনালি অনেক জঘন্য এক্সপিরিয়েন্স 2022 এবং 20-এ, অনেক জঘন্য। কারণ আমার 1.5-2 ঘন্টার একটা ভিডিও রেন্ডার দিতে হয়। সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও রেন্ডার দিয়ে অনেক সময় অনেক প্রবলেম হয়েছে, যে 90% যে ওইটা বন্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, এনকোডিং অনেক কিছু দিয়ে আমি ট্রাই করছি, কোডা সোডা, কোনোভাবে আমি পারিনি। এটার রিজন হচ্ছে আমরা আসলে সফটওয়্যারগুলো রিয়েল লাইসেন্স পারচেস করি না। ঠিক আছে, সো আপনারা যে কোনো ভার্সন চালান। ওকে, সো আমরা সফটওয়্যার ইনস্টল করার পরে, আমরা সফটওয়্যারে ক্লিক করার পরে এই একটা চেহারা দেখতে পাবো। এই চেহারাটা কমন, সবারই মোটামুটি থাকবে। তো এই চেহারাটা আমরা কমন পাবো। আচ্ছা, কোনো একজন কোশ্চেন করতেছেন বা হচ্ছে লিখতেছেন, আমি কোশ্চেনের উত্তরটা একটু পরে দিচ্ছি, আমাকে একটু সময় দেন, আমরা আপাতত কন্টিনিউ করি। তো আমরা এরকম একটা চেহারা পাবো, এই চেহারাটাকে বলা হয় ইউজার ইন্টারফেস। এইখান থেকেই আমরা আসলে কাজগুলো করব। তো এখানে দেখেন লেখা আছে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, নিউ টিম, ওপেন টিম। এখানে অনেক কিছুই আছে যেগুলো আসলে আমাদের এই মুহূর্তে লাগবে না, আমরা স্টেপ বাই স্টেপ আরও জানবো সামনে। আর যখন মিডিয়াতে আমরা কাজ করি তখন আসলে আমাদের এই ওয়েবসাইটগুলো অনেক সময় সার্ভারের সাথে কানেক্টেড থাকে, তখন আমরা সার্ভার থেকে ওগুলো ভিডিও ডাউনলোড করি, তখন আমাদের এই টিম ওয়াইজ কাজ করতে হয়, সার্ভারের সাথে কানেক্ট হয়, তখন এগুলো প্রয়োজন হয়। সিঙ্গেল আদারওয়াইজ আমাদের এইগুলো দরকার নাই, আমাদের দরকার হবে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট। সো যদি আগে থেকে কোনো প্রজেক্ট থাকে সেটার জন্য ওপেন, আর যেহেতু আমাদের যাত্রা শুরু হচ্ছে তাহলে আমরা যাব কোথায়, নিউ। এভাবে নিউ যাব। তো ক্লিক করে চলে আসলাম, আসার পরে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পেলাম। এই ইন্টারফেস থেকে আমরা কাজ শুরু করব। আমরা ফাইল সেটআপ বা কম্পোজিশন সেটআপ এগুলো আজকের আমাদের কাজ না। আজকের টপিকসে আমরা শুধু ওয়ার্ক স্পেস বা ইন্টারফেসটা সম্পর্কে জানবো। আগামী ক্লাস থেকে কম্পোজিশন, আগামী ক্লাস থেকে প্রিন্সিপাল অফ অ্যানিমেশন, আফটার ইফেক্টের ফাউন্ডেশন, মানে আদার্স যা আছে ডিটেলস জিনিসগুলো আমরা আগামী ক্লাস থেকে জানবো। তা আজকে আমরা শুধু সফটওয়্যারটা কোথায় কি আছে এটা সম্পর্কে জানবো। দেখেন এখানে আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের, যারা মোবাইল দিয়ে কানেক্ট হয়েছেন, এখানে লেখা আছে ফাইল, এডিট, কম্পোজিশন, লেয়ার, ইফেক্ট, অ্যানিমেশন, ভিউ। এই পুরো বারটাকে আমরা মেনু বার বলি। সাধারণত একটা সফটওয়্যারের মেনুতে বিভিন্ন অপশনের সাব মেনু বারগুলো এখানে থাকে, বিভিন্ন অপশনগুলো ওখান থেকে খুঁজে পাওয়া যায়, এটাকে মেনু বার বলে। তার নিচে ছোট আরেকটা বার বা প্যানেল আছে, এটাকে টুলস বার বা টুলস প্যানেল বলে। লম্বা করে অল্প কয়েকটা টুলস আছে, এর মধ্যে 2-3টা টুলস নতুন, বাকি টুলসগুলো অনেক সফটওয়্যারে আপনারা অলরেডি জানেন। তারপরে নিচে এইখানে ছোট্ট একটা জায়গা আছে, যে জায়গাটাকে বলা হয় প্রজেক্ট প্যানেল। এইখানে আমরা মূলত আমাদের প্রজেক্টগুলো রাখবো, বাইরে থেকে যা নিয়ে আসবো রিসোর্সগুলো এখানেই থাকবে।
নিচে একটা অপশন আছে, এই অপশনটা হচ্ছে লেয়ার প্যানেল। আমরা মূলত যে কাজগুলো করব, এখানে বিভিন্ন সোর্সের লেয়ার থাকবে, সেই লেয়ারগুলো এখানে ম্যানেজ হবে। এরপরে হাতের ডান দিকে আরো একটা প্যানেল আছে, এই প্যানেলটাকে টাইম লাইন বলা হয়। এটা টাইম লাইন, আমরা যে কাজগুলো করব বা যে অ্যানিমেশনগুলো করব সেগুলো এই টাইম লাইনে থাকবে। এইখান থেকে কন্ট্রোল হবে কোথায়, কোন মিনিটে, কোন সেকেন্ডে আমরা কি কাজ করব। এবার সবচেয়ে বড় যে প্যানেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে কম্পোজিশন প্যানেল বলে। এটাকে অনেকে প্রিভিউ প্যানেলও বলে, অনেকে ডিসপ্লে প্যানেলও বলে। তো আমরা যেই কম্পোজিশনটা তৈরি করব সেটা আসলে এখানে থাকবে। সেই কম্পোজিশনের উপরে আমরা যেই কাজ করব সেটা ডিসপ্লে করবে। তো যেটাই বলেন কোনো সমস্যা নেই, মূলত যেই কাজ করব সেটা এখানে দেখতে পাবে এই প্যানেলে। এরপর হাতের ডান দিকে একটা প্যানেল আছে, এটাকে প্রপার্টি প্যানেল বলে। এই প্রপার্টির প্যানেলে ইন্ডিভিজুয়াল আরো কিছু প্যানেল পাবো, যে প্যানেলগুলো আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করব। তো মূলত আমরা কয়েকটা প্যানেল এখানে কমনলি পাবো। একটা হচ্ছে মেনু প্যানেল বা মেনু বার, একটা হচ্ছে টুলস প্যানেল বা টুলস বার, একটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, একটা হচ্ছে লেয়ার প্যানেল, একটা হচ্ছে টাইম লাইন, একটা প্রপার্টিস প্যানেল, একটা কম্পোজিশন বা ডিসপ্লে প্যানেল। এই কয়েকটা প্যানেল আমরা কমন পাবো, বাকিগুলো আমাদের কাজের প্রেক্ষিতে চলে আসবে। তো লেয়ার প্যানেলেই অনেকগুলো সুইচ আছে, অনেকগুলো অপশন আছে, যেগুলো আমরা কাজ করতে আস্তে আস্তে দেখব। মানে একটা লেয়ারকে কন্ট্রোল করার জন্য অনেকগুলো অপশন আছে, অনেকগুলো সুইচ আছে, অনেকগুলো লেয়ার সুইচ শিখতে হবে। তো সেগুলো আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে দেখব। একটা প্রজেক্ট প্যানেলে অনেকভাবে প্রজেক্টকে অ্যারেঞ্জ করতে হবে, ম্যানেজ করতে হবে, সেগুলো আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে দেখব। প্রজেক্ট প্যানেলের মধ্যে বিভিন্ন ইফেক্টস প্রপার্টি প্যানেল থেকে কন্ট্রোল করতে হবে, সেগুলোই কন্ট্রোল প্যানেলে আমরা দেখতে পাবো। টুলস বার থেকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন টুলস ব্যবহার করতে হবে, সেটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ। মেনু প্যানেল থেকে আমাদের বিভিন্ন রকমের সাবমেনু থাকবে, সেই সাবমেনু থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় ব্যবহার করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমাদের কাজ করতে হলে একটা কমন ইন্টারফেস থাকে বা প্রয়োজন হয়। সেই ইন্টারফেসটা আসলে কি, এবং আমাদের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসে যা আছে তা তো দেখতেই পাচ্ছি, যা নাই তা কোথায় পাবো, আবার যা আছে তা থেকে কিছু যদি হারিয়ে যায় তাহলে কোথায় পাবো, কিভাবে আনবো। তো এই সব কিছুরই সলিউশন পাবো আমরা মেনু বারে। মেনু বারে গেলে আমরা দেখতে পাবো উইন্ডো নামে একটা অপশন আছে, উইন্ডো সাব মেনু বার। এটা ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো বেশ কিছু অপশন এখানে এক্সট্রা করে তারা দিয়ে রাখছে। তাদের মধ্যে কিছু অপশনে টিক চিহ্ন দেওয়া আছে। যে অপশনগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেই অপশনগুলো মূলত ইন্টারফেসে ভিউ করে। যে অপশনে টিক চিহ্ন দেওয়া নেই সেগুলো ভিউ করে না। তাহলে যেগুলো আমাদের প্রয়োজন হবে এক্সট্রা কাজ করতে গিয়ে, সেই অপশন বা সেই প্যানেলগুলো আমরা মেনু বার থেকে উইন্ডোতে গিয়ে খুঁজে নিয়ে আসব। যেমন ধরুন মোশন স্কেচ, ক্লিক করলে দেখেন এই পাশটায় আমার মোশন স্কেচ নামে একটা প্যানেল চলে আসছে। তাহলে ঠিক এইভাবে যেটা প্রয়োজন সেটাই টিক চিহ্ন দিলে চলে আসবে, যেটাকে রিমুভ করার দরকার সেটাকে এইভাবে করেও রিমুভ করা যাবে। তারপরে উইন্ডো থেকে এখানে ওয়ার্ক স্পেস, সবার উপরের যে অপশনটা আছে এই অপশনে গেলে এখানে বেশ কিছু ওয়ার্ক স্পেস পাবো, যেগুলো সম্পর্কে আগামীকাল ক্লাসে আরো ডিটেলস দেখব। এখান থেকে মূলত আমরা বেসিক যেই বা ডিফল্ট যেই ওয়ার্ক স্পেসটা থাকে, যেখানে সব মোটামুটি পাওয়া যায়, সেই ওয়ার্ক স্পেসটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা বাসায় গিয়ে দেখব সবাই ওপেন করার পর স্ট্যান্ডার্ড আছে কিনা, যদি না থাকে স্ট্যান্ডার্ড করে নিব। স্ট্যান্ডার্ডে ক্লিক করে সেটিংটা ঠিক করে নেব। স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন, তারপরও যদি ঠিক না হয় তাহলে স্ট্যান্ডার্ডটা
নিচে স্ট্যান্ডার্ডটার নিচে আসলেই দেখবেন এখানে লেখা আছে রিসেট স্ট্যান্ডার্ড টু সেভ লেআউট। ক্লিক করলে এটা রিসেট হয়ে যাবে। তাহলে একদম সফটওয়্যার ওপেন করলে সবার যেই কমন চেহারাটা আসার কথা সেটাই চলে আসবে। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের মেনু বার, পরেরটা টুলস বার, এরপরে প্রজেক্ট প্যানেল, লেয়ার প্যানেল, টাইমলাইন, কম্পোজিশন বা ডিসপ্লে প্যানেল, প্রপার্টিস প্যানেল। বিভিন্ন প্রপার্টিস এখানে পাবো। ইন্টারফেসে যা কিছু দরকার বা প্রয়োজন বা যদি হারিয়ে যায় সেগুলো খুঁজে আনবো উইন্ডো থেকে। উইন্ডো থেকে যেগুলো প্রয়োজন তার পাশে টিক চিহ্ন দিব, সেটা ইন্টারফেসে ভিজিবল হবে। ওয়ার্ক স্পেসটা যদি ঠিক না থাকে ওয়ার্ক স্পেসটা, তাহলে ওয়ার্ক স্পেসে গিয়ে স্ট্যান্ডার্ডটা চুজ করব। স্ট্যান্ডার্ডটা চুজ করার পরে রিসেট স্ট্যান্ডার্ডে ক্লিক করব। তাহলে প্রথম সফটওয়্যার ওপেন করলে যেই চেহারাটা পাওয়ার কথা বা থাকার কথা সেটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকে আমাদের আজকের ক্লাসের মূলত টপিকস। আমরা আজকের ক্লাসটা এইখানেই রেকর্ডটা সমাপ্ত করতেছি। রেকর্ডের পরে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আমরা নিব।